আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের লেকচার ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে লেকচার 3। এটা হচ্ছে এই অধ্যায়ের তৃতীয় লেকচার আলোচনার বিষয় হচ্ছে মধ্যক ও প্রচুরক নির্ণয়। তো মধ্যক ও প্রচুরক নির্ণয় আমরা কিভাবে করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা এর আগের ভিডিওটি দেখোনি বা আগের লেকচারটি শোনোনি তাদের জন্য বলা, তারা গড় নির্ণয় দেওয়া আছে এর আগের লেকচারে, চাইলে সেখান থেকে 3টা পদ্ধতিতে গড় নির্ণয়ের পদ্ধতিগুলো দেখে নিতে পারো। সেটা ছিল আমাদের সেকেন্ড লেকচার। আজকে আমরা থার্ড লেকচার নিয়ে আলোচনা করব। তো দেখো, থার্ড লেকচারের আলোচনার বিষয় হচ্ছে মধ্যক ও প্রচুরক নির্ণয়। মধ্যক কি? মধ্যক হচ্ছে যে মানগুলো উপাত্তের, মনে করো যে উপাত্তগুলো দেওয়া থাকবে তোমাদের, এই উপাত্তগুলোকে সমান 2টা অংশে ভাগ করে ফেলবে যে মানটা, সেই মানটাই হচ্ছে কি মধ্যক। মধ্যক হচ্ছে উপাত্তকে সমান 2 ভাগে ভাগ করবে সেই মানটা। আর প্রচুরক কি? কোনো একটা উপাত্তের মধ্যে বা কোনো একটা, যে তোমাদেরকে ছকগুলো দেওয়া থাকে বিভিন্ন পরিসংখ্যানের অঙ্কগুলোর ক্ষেত্রে, ওই ছকগুলোর মধ্যে সবচাইতে কোন সংখ্যাটা সর্বাধিকবার উপস্থিত আছে সেটা হচ্ছে প্রচুরক। কিন্তু তোমরা ক্লাস 8 পর্যন্ত যে নর্মাল পদ্ধতিতে মধ্যক ও প্রচুরক নির্ণয় শিখেছো, সেটা এখন খুব কমই, রেয়ার, সেই অঙ্কগুলো আসে না বললেই চলে। তোমাদের বেশিরভাগ পরীক্ষায় আসবে বর্তমানে শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয়। কিন্তু অনেক সময় পূর্বের নিয়মের যে মধ্যক নির্ণয় সেটাও পরীক্ষায় আসে, কিন্তু পূর্বের নিয়মের প্রচুরকটা খুব কমই আসে, রেয়ার। তো আমরা দেরি নয়, আমরা মধ্যক নির্ণয়টা জানবো। দেখো, তোমাদের বইয়ে যে মধ্যকের একটা সংজ্ঞা দেওয়া আছে। পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোই হবে, বা সেইগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো, পরিসংখ্যানের যে উপাত্তগুলো থাকবে এটাকে মানের ক্রম অনুসারে আগে সাজাইতে হবে। তোমাদের শর্তই হচ্ছে আগে মানের ক্রম অনুসারে সাজাইতে হবে, দেন হচ্ছে মধ্যক নির্ণয় করতে হবে। কারণ হচ্ছে হয় তোমার এভাবে 1 2 3 এরকমভাবে সিরিয়াল করে তোমার সামনের দিকে আগাইতে হবে, এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে, অথবা মানের অধক্রম অনুসারে 3 2 1 এরকমভাবে আগাইতে হবে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে কোনো একটা ক্রম নিতে হবে, হয় ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অথবা ঊর্ধ্বক্রম। তো এরপরে দেখো, আমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে পদ্ধতিটা জানব, মধ্যক নির্ণয়ের জন্য যদি তোমার উপাত্ত সংখ্যার উপর নির্ভর করবে এটা, যদি উপাত্ত সংখ্যা n, উপাত্ত সংখ্যাকে আমরা n ধরে নেই সবসময়, এই n যদি জোড় হয় তাহলে মধ্যক নির্ণয়ের একটা পদ্ধতি, আর এই n যদি বিজোড় হয় তাহলে আরেকটা পদ্ধতি, এবং শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের মধ্যক নির্ণয় আরেকটা পদ্ধতি। এই হচ্ছে টোটাল 3টা পদ্ধতিতে মধ্যক নির্ণয় করা যায়। তো আমরা প্রথমত যে পদ্ধতিটায় মধ্যক নির্ণয় করব সেটা হচ্ছে n যদি বিজোড় সংখ্যা হয়, তখন আমরা কিভাবে নির্ণয় করব। তো তোমাদের বইয়ের উদাহরণ 10-এ দেখো, মধ্যক সংখ্যা যদি বিজোড় হয় তাহলে বিজোড় হলে আমরা কিভাবে নির্ণয় করব মধ্যক, সেটা হচ্ছে তোমাদের বইয়ে উদাহরণ 10। দেখো, উদাহরণ 10-এ কী আছে, তোমরা অঙ্কগুলো আমার সাথে সাথে তুলে ফেলো খাতায়। যারা ক্লাস করতেছো তারা তো অবশ্যই খাতায় তুলবে, এবং যারা ক্লাস করতেছো না, ইউটিউব থেকে ভিডিও দেখতেছো, তারাও চাইলে একই সাথে খাতায় তুলে নিলে অঙ্কটা আরও ভালো বুঝতে পারবে বলে আমার মনে হচ্ছে। তো দেখো, প্রথমত দেওয়া আছে নিচের 51 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী নিচে দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমত লিখতে হবে মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। তো প্রথমেতে লিখতে হবে, যেহেতু উচ্চতা দেওয়া আছে সেই উচ্চতাটা আগে আমাদেরকে লিখতে হবে। উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে,
তারপর হচ্ছে গণসংখ্যা যেটা দেওয়া আছে তোমাদের প্রশ্নেই। দেন তারপর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবেই, মাস্ট। মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা লাগবেই। তো এই ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে কিভাবে কাজ করব সেটা দেখো। উচ্চতা দেওয়া আছে প্রথমে 150, দেন আছে 155, তারপর আছে 160, 165, 170, 175। এই হচ্ছে তোমাদের মধ্যক নির্ণয়ের ছকটা। তো দেখো এরপরে যে গণসংখ্যাটা দেওয়া আছে 4, 6, 12, 16, 8, 5। এবার তোমরা কি গণসংখ্যা থেকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে পারো কি পারো না? ক্রমযোজিত গণসংখ্যা বোঝো? এটা তোমরা ক্লাস 8এও শিখেছো, কিন্তু আবারও আমাদের ফার্স্ট লেকচারেও শেখানো হয়েছে। তারপরও আরেকবার আমি রিপিট করতেছি। দেখো ক্রমযোজিত গণসংখ্যা প্রথম যখন এই ঘরেরটা লিখব তখন এখানে যা আছে এইটাই হবে 4। দ্বিতীয় ঘরে ক্রমযোজিত গণসংখ্যা হবে এই যে 4 আর এই যে 6, এই দুইটাকে যোগ করে যেটা হবে সেটা 10। তৃতীয় ঘরে গিয়ে হবে এই 10-এর সাথে 12 যুক্ত হবে 22। অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে শুধু প্রথমটা, দ্বিতীয়টার ক্ষেত্রে ওই প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ, তৃতীয়টার ক্ষেত্রে প্রথম দ্বিতীয় দুইটার সাথেই তৃতীয়টা যোগ। এরপরে যখন আবার নির্ণয় করব তখন এই তিনটার সাথেই আবার এটা যোগ। তাহলে 16 আর 20 কত হবে? 38। তোমরা এটাকে এভাবে বলতে পারো যে এখান থেকে এখানে নিবা, তারপর এখানে লিখবা, মানে প্রথমে এটার সাথে এটা প্লাস করবা, এটার সাথে এটা প্লাস, তারপর এখানে বসাবা। প্রতিটার ক্ষেত্রে এই একই, এরকমভাবে। তো এরপরে দেখো এই 38-এর সাথে 8 যুক্ত হলে হবে 46। তারপর 46-এর সাথে যদি 5 যোগ করি তাহলে হবে 51। তাহলে এখানে n ইকুয়াল, মানে টোটাল গণসংখ্যাটা কত আমরা এখানে দেখতে পাচ্ছি। টোটাল গণসংখ্যা এখানে n ইকুয়াল 51। তো মধ্যক যদি বিজোড় সংখ্যা হয় তখন আমাদের সূত্রটা কি? মধ্যক বিজোড় হলে আচ্ছা দেখো, এক্সকিউজ মি, এটা হচ্ছে তোমাদের গণসংখ্যা, টোটাল গণসংখ্যা বলা হয়েছে n। n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র একটা, আর যদি nটা জোড় হয় সেটার সূত্র আরেকটা। তো আমরা যেহেতু উদাহরণ 10 করতেছি, এটা হচ্ছে মধ্যক বিজোড় হলে কি সূত্র বসবে। তো এবার দেখো মধ্যক বিজোড় হলে যে সূত্রটা, nটা হচ্ছে গণসংখ্যা, টোটাল গণসংখ্যাটাই এখানে হিসেব করে দেখো 51, ওইটাই আমরা ক্রমযোজিত গণসংখ্যা হিসেবে হিসেব করলাম। ক্রমযোজিত বলা হয় যখন এভাবে ঘর বাই ঘর নেওয়া হয়, বুঝতে পারছো? এর জন্য তো এইটাই হচ্ছে আমাদের টোটাল গণসংখ্যা। গণসংখ্যাটা এবার দেখো, যখন গণসংখ্যা n বিজোড় হয় তখন হবে, n বিজোড় হলে সূত্রটা হচ্ছে এরকম, n প্লাস 1 তম মধ্যক যখন বিজোড় হবে তখন আমাদের সূত্রটা হচ্ছে এরকম, n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদের মান, মানে এই n প্লাস 1, এই যে তোমার nটা হইল 51, এই n এর সাথে 1 যোগ করবে, যোগ করে তাকে 2 দ্বারা টোটালটাকে ভাগ করবে, ভাগ করে যততম পদ হবে তততম পদই হচ্ছে তোমার মধ্যক। এখন ওই তততম পদটা হচ্ছে এখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমাদের বের করতে হবে। এটা কিভাবে? তার আগে দেখো আমাদের, যেহেতু আমাদের n কত হয়েছে, এটা হচ্ছে তোমরা লিখবা এটা যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে n বিজোড় হলে
তারপর এটুক লিখবে। এটুক লেখার পরে n হচ্ছে এখানে 51 প্লাস 1 ডিভাইডেড 2 ইকুয়াল 52 ডিভাইডেড 2 ইকুয়াল 26। এখন দেখো এই 26তম পদটা কোনটা, এটা আমাদের জানার বিষয়। এখানে দেখা গেছে ক্রমযোজিত গণ সংখ্যা 4, তার মানে 1 থেকে 4তম পদগুলো কোন ঘরে অবস্থিত, এই ঘরের মধ্যে অবস্থিত। দ্বিতীয়ত দেখা গেছে এখানে আছে 4-এর পর থেকে মানে 5 থেকে 10 পর্যন্ত অবস্থান করতেছে কোন ঘরে, এই ঘরটার মধ্যে। তাহলে 5তম পদ হইলে আমরা 155 নিতে পারতাম। তারপরে দেখো এখানে আছে 22, অর্থাৎ 11 থেকে শুরু করে 22 পর্যন্ত যতগুলা পদ সেগুলো হচ্ছে কোনটা 160 তাই না। আবার এখানে দেখো 38 পর্যন্ত যে পদগুলো সেগুলো হচ্ছে এই ঘরে, 46 পর্যন্ত যে পদগুলো মানে এই 38-এর পর থেকে 46 পর্যন্ত যে পদগুলো সেগুলো এই ঘরে অবস্থিত। এভাবে কোনতম পদটা কোনটা ওইটা নির্ণয় করা যাচ্ছে। তো আমাদের যেহেতু বলছে 26তম পদ, তো এই ঘরে আছে আমরা দেখতে পাচ্ছি 22তম পদ পর্যন্ত। তাহলে 23 থেকে শুরু করে পরবর্তী পদগুলো এই ঘরে আছে, কারণ এই ঘরটার মধ্যে দেখো 38 আছে। তাহলে 23, 24, 25, 26 এগুলো সকল সংখ্যাগুলাই এই ঘরের মধ্যে অবস্থিত 38 পর্যন্ত। তাহলে তোমার এই যে সংখ্যাটা এটা কোনটা হবে 165। তার মানে কততম পদ বুঝতে পারছো বিষয়টা, যততম পদ এখানে বের হবে ওই পদটা আমাদের এই ক্রমযোজিত গণসংখ্যা দ্বারা খুঁজতে হবে যে এটা কোন ঘরে অবস্থিত। এখন দেখো এখানে হচ্ছে যে সরাসরি সংখ্যা দেওয়া আছে, যখন তোমার মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সরাসরি সংখ্যাটা দেওয়া থাকবে তখন সেটা হবে তোমার হয় জোড় অথবা বিজোড় হবে n, এবং ওই অনুযায়ী তুমি সূত্র লেখে তুমি অঙ্কগুলো করবে। কিন্তু যদি তোমার এখানে শ্রেণী দেওয়া থাকতো 150 থেকে 154, 155 থেকে 159 এরকম যদি দেওয়া থাকতো তাহলে ওই ক্ষেত্রে তোমার কি শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত, ওই ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্রটা আলাদা। তাহলে ফার্স্ট আমরা কি করব 26তম পদ ইকুয়াল 165, এইটাই হচ্ছে তোমার নির্ণেয় মধ্যক। হ্যাঁ, যদি তোমার মনে করো এখানেই 26 থাকতো 26 পর্যন্ত, তাহলে তোমার যত পর্যন্ত থাকবে, যেমন এখানে 22, যদি অ্যান্সারে 22 আসতো তাহলে তুমি 22 যেখানে অবস্থিত ওই ঘরটাই নিতা। কারণ হচ্ছে তোমার দেখতে হবে ওই 26 হোক 22 হোক যেটাই হোক না কেন ওইটা কোন ঘরে অবস্থিত, এটা হচ্ছে বড় বিষয়। ক্লিয়ার? তাহলে এই পদ্ধতিতে পারবা। এন যদি বিজোড় হয় তুলে ফেলছো খাতায়, তোলো দ্রুত তোলো। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এন বিজোড় হলে, তার আগে এখানে একটু লিখে নিতে পারো আমরা জানি। এই পদ্ধতিটা তোমরা ক্লাস 8-এও করেছো। না, দ্রুত তুলে নাও। দেখো এই অঙ্কটার ক্ষেত্রেই আমরা এখানে যেহেতু এন হচ্ছে তোমার 51 বিজোড়, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেই আমরা এখানে কি করে দিব, এইটা কি যদি আমরা একটু জোর বানানোর চেষ্টা করি এই উদাহরণ 10-এর এই অঙ্কটা থেকেই। মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো, তখন আমাদের কি করতে হবে, যে কোনো একটা ঘরে একটা জনসংখ্যা বাড়ায় দিতে হবে। মনে করো এখানে একটা জনসংখ্যাটা বাড়ায় দিলাম, 6 করে দিলাম 5-এর জায়গায়। ক্লিয়ার? তোমাদের বইয়ের উদাহরণ 10-ই শুধু 5-এর জায়গায় 6 করে দিলাম, তখন এখানে কত চলে আসবে 52, তাই না? তো 52 আসলে তখন n ইকুয়াল কত হবে 52। তখন আমরা লিখব, আমরা জানি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে n জোড় হলে, একটু আগে ছিল বিজোড়, এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা জোড় করে নিলে, জোড় হলে তখন সূত্রটা কি হবে, তখন সূত্রটা আর এটা বসবে না, তখন আবার নতুন আরেকটা সূত্র হবে। তখন সূত্রটা হবে এরকম, n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদের সাংখ্যিক
দেখো যখন মধ্যক জোড় হবে তখন সূত্রটা হয়ে যাবে এরকম, n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদের সাংখ্যিক মানের যোগফল /2। এখানে n কত 52, তাহলে আমরা প্রথম 52 লিখব, তারপর /2 প্লাস ব্র্যাকেট দিব আবার n 52/2 প্লাস 1 বা এখানে আমরা কি লিখতে পারি 1 তম পদের সাংখ্যিক মানের যোগফল। এটা আর লিখলাম না, এত বড় লেখা। দেন /2 আমরা যেটা অঙ্ক করব, এখানে 52/2 ইকুয়াল কত আসবে 26 প্লাস তারপরে এখানে 26 প্লাস 1 ব্র্যাকেটে, তাই না? এটাও তো 26 হবে। সরলের ক্ষেত্রে করলেও তো আগে ভাগটা হবে তারপর যোগ, তাই না? 6 প্লাস 1/2। তাহলে এখন এখানে দেখো 26 প্লাস কত আসবে 27/2। এখন বলছে এটা কিন্তু 26 বা 27কে যোগ করা বোঝাচ্ছে না, এখানে কিন্তু আগেই বলা হয়েছে এত তম পদের সাংখ্যিক মানের যোগফল। তাহলে আমাদের এখন দেখতে হবে 26 আর 27 এটা কোন ঘরে অবস্থিত। তো আমরা এখানে আগেই দেখেছি যে 22 হচ্ছে এই ঘর পর্যন্ত অবস্থিত, তারপর থেকে 23 থেকে শুরু করে 38 পর্যন্ত এই ঘরে অবস্থিত। তাহলে 26, 27 দুইটাই কোন ঘরে অবস্থিত? এই একই ঘরে। এই ঘরের মান কত 165। তাহলে এখানে আমরা লিখব 165 প্লাস 165, কারণ আমাদের তম পদ মানে 26তম পদ 27তম পদ, ওই তম পদের সাংখ্যিক মান হচ্ছে এটা, এই সাংখ্যিক মানের যোগফল /2। এখন দেখো এখানে দুইবার যদি 165 থাকে, তারে যোগ করে আবার 2 দিয়ে ভাগ করলে ওই একবারই 165 আসবে, তাই তো? এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কি মধ্যক জোড় বা বিজোড় হলে কিভাবে হবে বুঝতে পারছো? বিজোড় হলে সূত্রটা কি ছিল, n/2 প্লাস একতম পদের n+1। মধ্যক বিজোড় হলে কি ছিল n+1/2, তাই না? মানে এই যে n কত ছিল তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা মধ্যকের শ্রেণীটা পেয়ে যাইতাম। আর এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে n/2 প্লাস n/2 প্লাস 1তম পদের সাংখ্যিক মানের যোগফল। ক্লিয়ার? তাহলে মধ্যক নির্ণয়ের দুইটা পদ্ধতি বুঝতে পারছো, একটা হচ্ছে জোড় হলে, একটা হচ্ছে বিজোড় হলে। আমরা একই উদাহরণ দিয়ে বুঝিয়ে ফেললাম। এবার এটার মধ্যেই আমরা আরেকটু চেঞ্জ করে আরেকটা পদ্ধতি শিখে ফেলবো এই অঙ্ক দ্বারাই। তবে একটা বিষয় আমরা শিখলাম কি, মধ্যক নির্ণয়ের জন্য আমাদের গণসংখ্যা নিবেশন সারণীটা মাস্ট প্রয়োজন। আর গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যে তোমাদের দেওয়া থাকবে উচ্চতা আর গণসংখ্যা, কিন্তু বাকি অংশটা তোমাদের করতে হবে। দেখো এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি এটাকে একটু মধ্যক নির্ণয়ের আরেকটা পদ্ধতিতে মধ্যক আসে তোমাদের, সেটা যদি একটু শিখি। এখানে 150 আছে, 150, এখানে লিখবে 154, 159, 164, 169। আমরা একটু শ্রেণী বিন্যাস করে নিলাম, 64 হবে, এখানে হবে 179। বুঝতে পারছো? আমরা এটাকে কি করলাম, জাস্ট একটু শ্রেণীবদ্ধ করে নিলাম। এর আগে ছিল শুধু সংখ্যা, এজন্য তোমাদের ওই দুইটা পদ্ধতি ইউজ করা হলো, এন জোড় বা বিজোড়। বাট এখানে যদি শ্রেণী বিন্যস্ত থাকে, এটাই হচ্ছে তোমাদের নতুন পদ্ধতিটা। এখানে কি হবে দেখো, এখানে কত ছিল 16, তো তারপরে এগুলো দেখো, তো দেখো এখানে হচ্ছে গিয়ে তোমাদের প্রথম যেটা লাগবে, এই ক্ষেত্রে তোমাদের মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আমরা জানি, মধ্যক
ইকুয়াল L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড বাই FM। এই হচ্ছে তোমাদের এখনকার নতুন একটা সূত্র মধ্যক নির্ণয়ের, L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস FC ইন্টু FM। এই এফটা হচ্ছে বড় হাতের, এটা হচ্ছে ছোট হাতের। এর কারণটা কি এখন এখানে আমাদের জানতে হবে না? L কি, এই এলটা কি দেখো, এল হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত, এই যে এগুলো হচ্ছে সব শ্রেণী না, এই শ্রেণীগুলোর মধ্যে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমা। তাহলে এল কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক যে শ্রেণীতে অবস্থিত হবে তার নিম্ন সীমাটা হবে এল। এই যে এই শ্রেণীগুলোর মধ্যে কোনো একটা শ্রেণীতে তো মধ্যক অবস্থান করতেছে, তাহলে কোন শ্রেণীতে মধ্যক অবস্থান করতেছে এগুলোর মধ্যে সেই শ্রেণীটার নিম্ন সীমা, মানে এই যে শেষের অংশটা, মানে নিম্ন। একটা হচ্ছে তোমার 154, এটা উচ্চ, আর এটা হচ্ছে নিম্ন। তার নিম্ন সীমা হবে 160, কারণ এইটা থেকে শুরু 164 বড় না, তাহলে যেটা ছোট এটা হচ্ছে নিম্ন সীমা, যেটা বড় এটা হচ্ছে উচ্চ সীমা। এরপরে দেখো আমাদের জানতে হবে যে এন, এই এনটা আমরা সবাই জানি, এন হচ্ছে কি? গণ সংখ্যা। তারপর হচ্ছে আমাদের এফসি, এটা কি? এবার এটা জানতে হবে, এই এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর, মধ্যক শ্রেণীর যে আগের শ্রেণী, মধ্যক শ্রেণীর আগের বলো বা পূর্ববর্তী বলো, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মানে মধ্যক এই শ্রেণীতে যদি অবস্থিত হয় তাহলে তার আগের শ্রেণী হচ্ছে এটা, এই সংখ্যা, এইটার যে যোজিত গণসংখ্যাটা এই 10, এইটা হচ্ছে এফসি, ক্রমযোজিত গণসংখ্যা। ওইটাকেই যোজিত গণসংখ্যা বলা হয়। যোজিত আর ক্রমযোজিত একই। ক্রম বলা হয়েছে শুধুমাত্র আমরা যে সিরিয়াল মেনটেন করে লিখতেছি এজন্য। তারপরে আমাদের জানতে হবে এইচ কি? এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি, এটা তোমরা সবাই জানো, এটা আমরা গড় নির্ণয়ের সময়ও বলেছিলাম, তাই না? এইচ কি? শ্রেণী ব্যক্তি। কীভাবে হিসেব করব? এখানে 150, তারপর 151, 152, 153, 154, তাহলে মোট কয়টা ঘর হলো? 5টা। এরপরে আমাদের কি আছে? FM আছে, তাই না? এই FM কি? এই ছোট হাতের এফ নিচে এম, এটা হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মানে এই শ্রেণীতে মধ্যক হইলে এর গণসংখ্যা এইটাই হচ্ছে FM, গণসংখ্যা। এবার দেখো আমরা সূত্রটা লেখার আগে আমাদের মধ্যক যে কোন শ্রেণীতে অবস্থিত এটা আমরা কিভাবে বুঝবো? কারণ এটা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটা মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা, এটা শ্রেণী ব্যক্তি, এটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো মধ্যক শ্রেণীটা আমরা কিভাবে বুঝবো? মধ্যক শ্রেণীটা আমরা বুঝবো n ডিভাইডেড 2 করে। কিভাবে বুঝবো? এই যে n ডিভাইডেড 2, এটা n ডিভাইডেড 2 করলেই দেখা যাবে ওইটা মধ্যক সংখ্যা হবে। তো দেখো n ডিভাইডেড 2 কত হয়? তাহলে এজন্য তোমার লিখতে হবে প্রথমে এখানে n ডিভাইডেড 2, আগে লিখতে হবে এখানে n ইকুয়াল কত? 52। তারপর লিখতে হবে সুতরাং n ডিভাইডেড 2 ইকুয়াল 52 ডিভাইডেড 2 ইকুয়াল 26। তাহলে মধ্যক কোন শ্রেণী? 26 যে শ্রেণীতে আছে ওই শ্রেণীটাই হবে কি? মধ্যক শ্রেণী, 26তম পদটা। এখন 26তম পদ কোথায়? আমরা একটু আগে থেকে বারবার বলতেছি, কারণ এখানে 22 পর্যন্ত আছে, তারপর থেকে 38 পর্যন্ত এখানে, তাহলে 26 অবশ্যই এরপরে। তাহলে এখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি মধ্যক শ্রেণী কোনটা? 1652, 169। তবে একটা বিষয়ের মনে রাখবা, মধ্যক বলো, প্রচুরক বলো, গড় বলো, সব কিছু কিন্তু প্রায় একটা শ্রেণীর মধ্যেই থাকে সব সময়। কারণ একটু আগে দেখো দুইবার মধ্যক নির্ণয় করলাম, দুইটা পদ্ধতিতে মধ্যক কিন্তু এই শ্রেণীতেই ছিল, যেখানে থাকে ওখানেই বারবার আসে। তো এখানে দেখো মধ্যকটা হচ্ছে যেহেতু 26, তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা এল হচ্ছে 165। তাহলে আমরা সূত্রে এল বসাবো কত? 165। তারপরে আমরা কত বসাবো? প্লাস n ডিভাইডেড 2, n ডিভাইডেড 2 এর মান কত? 26। আমরা এই যে এইমাত্র এখানে পাইলাম, তাই না? ওইটা বসাইলাম।
দেন মাইনাস এফসি। তাহলে এফসি কি? মধ্যক যে শ্রেণীতে তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী এইটা, তাহলে পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা কত? 22 বসাইলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইনটু দিয়ে উপরে এইচ কত বলো? এইচ হচ্ছে এখানে 150, 151, 152, 153, 154, তাহলে 5 পাইলাম, তাই না? এবং আমরা এফএম কত পাবো? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক এই শ্রেণীতে অবস্থিত, এর গণসংখ্যা কত? 16। তাহলে এখানে লিখব 16। এবার আমরা লিখব 165 প্লাস 26 থেকে 22 বাদ গেলে 4 ইন্টু 5/116, তাই না? এখন দেখো এটার কাজ কিভাবে করবে তোমরা? ক্যালকুলেটরে আগে গুণ, তাই না? আগে 5/16 লিখবে, তারপর তার সাথে 4 গুণ করবে, ওই গুণফলের সাথে 165 যোগ করবে, যেটা হবে ওইটাই অ্যান্সার। করো তো, কেউ একজন ক্যালকুলেটরে করো। 5/116 মানে 16 বলতে পারো, 166.25। তার মানে এখানে কত আসছে? 166.25। তাহলে দেখা যাচ্ছে একবারে তোমাদের কি করতে হবে? প্রথমে 5/16, তারপর কারণ আগে ভাগের কাজ, দেন তার সাথে গুণ করবা কত? 4, ওই ভাগফলের সাথে। সেই 4কে গুণ করে যে ফলটা আসবে এইটুকে, ওইটার সাথে আবার যোগ করবা 165। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল অঙ্ক। তাহলে এখন বুঝতে পারছো শ্রেণী বিন্যাসকৃত উপাত্তে কিভাবে তুমি কি করবা? মধ্যক নির্ণয় করবা। তার সূত্রটা কি? L প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু H/FM। হ্যাঁ, যদি শ্রেণীব্যক্তি তোমাদের এরকম দেওয়া থাকে, আর যদি তোমাদের ডাইরেক্ট সংখ্যা দেওয়া থাকে একটা একটা করে, একটু আগে যেটা দেখলাম, তাহলে জোর হলে একটা, মানে মোট গণসংখ্যা জোর হলে একটা সূত্র, বিজোড় হলে আর একটা সূত্র। আর যদি তোমাদের এরকম শ্রেণী বিন্যাস করে দেয় তাহলে সূত্রটা এরকম। এমনকি একটু ক্লিয়ার বুঝতে পারছো? শিওর? কোনো সমস্যা নেই তো? মধ্যকে 3টা পদ্ধতিই বুঝছো মধ্যকের। এবার আমরা প্রচুরক নির্ণয় করব। তোলা হয় নাই মধ্যক শ্রেণীর এগুলো? এই অঙ্কটা থেকেই আমি তোমাদেরকে প্রচুরক নির্ণয় দেখাবো। প্রচুরক নির্ণয়টা মধ্যক নির্ণয়ের চাইতে আরও সহজ। দেখো কিভাবে। দেখো আমি ক্রমযোজিত গণসংখ্যাটা মুছে ফেললাম। এর কারণ কি? কারণ হচ্ছে প্রচুরক নির্ণয় করতে আমাদের কোনো ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন নেই। আমরা কি লিখব? প্রথমে প্রচুরক নির্ণয়ের জন্য নিচে গণসংখ্যা সারণী তৈরি করা হলো।
দেন তোমরা সারণীতে জাস্ট শ্রেণী ব্যক্তিটা লিখবে এবং কি করবে, গণসংখ্যাটা লিখবে। তারপরে লিখবে আমরা জানি, দেখো আমরা জানি প্রচুরক ইকুয়াল কত, এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 মাইনাস F2 ইন্টু এইচ F1 প্লাস। দেখো কিভাবে, প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এখন এখানে তোমরা এল কি বলো তো, আগে এল ছিল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এখানে হবে কি এল কি, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এল এর কাজ হচ্ছে শুধু নিম্ন সীমা, সেটা মধ্যক শ্রেণীতে হলে মধ্য শ্রেণী, প্রচুরক হলে প্রচুরক। F1 কি, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, F2 কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আর এইচ কি, এইচ হচ্ছে আগেও যা ছিল এখনও তাই, প্রত্যেকটা ক্ষেত্রেই এইচ হচ্ছে শুধুমাত্র শ্রেণীব্যক্তি। ক্লিয়ার? এখন দেখো এল বুঝতে পারছো, F1টা কি, প্রচুরক শ্রেণী, যেটা প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণী মানে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটাকে বাদ দিবা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। আর F2 কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। তাহলে এখন দেখো আমরা এখানে এল কি পাবো, এখন বলো ওখানে তো n ডিভাইডেড 2 থেকে আমরা 26তম পদ থেকে বুঝতে পারছিলাম যে ওইটা মধ্যক শ্রেণী, তাই না? তাহলে এখানে প্রচুরক শ্রেণীটা কিভাবে বুঝবো? প্রচুরক শ্রেণী বোঝার একমাত্র উপায় হচ্ছে গণসংখ্যা দেখে, যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আমরা মনে করব ওইটাই প্রচুরক শ্রেণী। তাহলে এখানে দেখো 16 সবচাইতে বেশি, তাহলে প্রচুরক শ্রেণী কোনটা, 165 to 169। সবসময় আমি একটু আগে বলেছি যে প্রচুরক শ্রেণী আর মধ্যক শ্রেণী সবসময় প্রায়, বা গড়ের শ্রেণীটা সবসময় একটাই হয় শ্রেণী, বুঝতে পারছো? অনেক সময় জাস্ট রেয়ার এই প্রচুরক শ্রেণীটা একটু পরিবর্তন ঘটে, বুঝতে পারছো? এখন তাহলে দেখো কিভাবে আমরা বুঝতে পারবো এটা। তাহলে বুঝলাম যে এই শ্রেণীতে গণসংখ্যা বেশি, তার মানে প্রচুরক এখানে অবস্থিত। এখন আমরা কি করব, এখানে L16 লিখব, তারপর F1 কীভাবে বের করব, এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 16, L হচ্ছে 165 কারণ প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাই না? তারপর আমরা F1 লিখব এই 16 মাইনাস 12 মানে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, কত আসলো 4। F2 আমরা কি লিখব, 16 মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 8, তাহলে 8 আসবে, তাই না? আর H কত, H হচ্ছে আমরা কত পেয়েছিলাম 5, তাহলে 5 বসবে। এখন আমরা এই সূত্র দ্বারা অঙ্কটা করি, দেখো তাহলে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H, তাহলে L হচ্ছে 165 প্লাস F1 এর মান হচ্ছে 4, F2 হচ্ছে 4 প্লাস 8 ইন্টু H হচ্ছে 5। তাহলে আমরা কীভাবে লিখব, 165 প্লাস নিচে 12 এখানে 4 ইন্টু 5। অনেক সময় তুমি এইটার সাথে এটা কাটাকাটি করতে পারো, বাট এই ক্ষেত্রে কাটাকাটি যাচ্ছে না। তো আমরা কি লিখব, আমরা লিখব 165 প্লাস, আগে এই ডিভিশনটা করতে হবে, তারপর তার সাথে যোগ করতে হবে, গুণ করতে হবে 5, কত হবে 4 ডিভাইডেড বাই 12 কত আসে, এটার সাথে 5 গুণ করো, গুণ করে তার সাথে 165 যোগ করো, 166.66 টোটালটা, তাই তো? তাহলে কি করতে হবে, প্রথমে এটাকে ভাগ করতে হবে
দেন তার সাথে 5 গুণ করতে হবে প্লাস 165। বুঝতে পারছো? এই হচ্ছে প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে তোমার গণসংখ্যা সারণীতে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে না। তাহলে মধ্যক শ্রেণীর জন্য লাগতেছে কোনটা, নেসেসারি কোনটা, ক্রমযোজিত গণসংখ্যা। আর প্রচুরক শ্রেণীর জন্য শুধু গণসংখ্যাটা, এটা হচ্ছে বেশি নেসেসারি। আর সূত্র তো আমরা পেয়ে গেলাম, তাই না, প্রচুরক। তাহলে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে বা এটা তোমার গণসংখ্যা দেওয়া আছে, যেটাই দেওয়া থাকুক না কেন, প্রচুরকে আমাদের লাগবে জাস্ট শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। বাট মধ্যকে একটা জিনিস বেশি লাগে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আর প্রচুরক বা মধ্যক দুইটাই যদি এরকম শ্রেণী বিন্যাস করে আসে তাহলে এই সূত্রটা হবে। আর মধ্যকের ক্ষেত্রে L প্লাস F2 মাইনাস FC মাইনাস N ডিভাইড, মানে প্রচুরকের সূত্র এটা, মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস N ডিভাইডেড 2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড বাই FM, তাই না? প্রচুরক যদি সরাসরি আসে, প্রচুরক সরাসরি আসলে দেখতে হবে কোনটা বেশি আছে, সবচাইতে বেশি কোনটা আছে সেটাই হচ্ছে প্রচুরক। অথবা তোমাদের অনেক সময় এলোমেলো করে সংখ্যাগুলো দেওয়া থাকবে, কোনো সাজানো থাকবে না, জাস্ট এলোমেলো করে কতগুলো সংখ্যা দিয়ে রাখছে। ওই ক্ষেত্রে যদি প্রচুরক নির্ণয় করে তোমরা গুণে দেখবা কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, সেইটাই হচ্ছে প্রচুরক। মানে যদি এলোমেলো করে সংখ্যা দেওয়া থাকে। তাহলে মধ্যকের ক্ষেত্রে যদি ওই রকম সংখ্যা থাকে, এক সাইড দেওয়া থাকে, তাহলে আমরা ওই দুইটা পদ্ধতি ইউজ করব। এন জোর হলে কি হবে, এন বিজোড় হলে কি হবে। আর প্রচুরকের ক্ষেত্রে যদি এই পাশটা দেওয়া না থাকতো, শুধু এই পাশটা থাকতো, তাহলে যে সংখ্যাটা বেশি আছে সর্বাধিকবার, মানে গণসংখ্যা যার বেশি, সেটাই প্রচুরক। ক্লিয়ার? তাহলে মধ্যক আর প্রচুরকে কোনো সমস্যা নেই তো? পারবা? বুঝতে পারছো? শিওর? ওকে। আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছো, তোমাদের জন্য বলা, যদি কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও। আমরা চেষ্টা করব পরবর্তী লেকচারে তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।